বিএনপি স্থগিত রাখা ৬৩ আসনের প্রার্থী নিয়ে চলছে নানা সমীকরণ। জয়ের জন্য প্রয়োজন ধানের শীষ, না হলে হাতছাড়া হওয়ার শঙ্কা তৃণমূল নেতাকর্মীদের। ক্ষমতায় গেলে পানির ন্যায্য হিস্যা আদায় অগ্রাধিকার দেবে বিএনপি। নির্বাচনে না গেলে জামায়াতের অস্তিত্ব থাকবে না, মন্তব্য মির্জা ফখরুলের। ফ্যাসিস্ট আমলের মতো নির্বাচন হলে চরম দুর্ভোগে পড়বে জাতি, বলছে জামায়াত। প্রশাসনকে নিরপেক্ষ থেকে সব প্রার্থীর সমান সুযোগ নিশ্চিতের আহ্বান। গণভোটের রায় বাধ্যতামূলক মানতে অস্বীকৃতি জানিয়ে জনমত প্রত্যাখ্যান করছে একটি দল। জনগণই তাদের প্রত্যাখ্যান করবে, বলছে এনসিপি। সব দলের সমর্থনে গঠিত হয়েছিল অন্তর্বর্তী সরকার, কিন্তু এক সময় মজলুম রায় এখন জালিম হয়ে উঠছে, মন্তব্য তথ্য উপদেষ্টার। এবং শেখ হাসিনার রায়ের দিন ঘিরে নিরাপত্তা শঙ্কা বা চ্যালেঞ্জ নেই, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচনের দায়িত্বে থাকবে না কোনো বিতর্কিত পুলিশ সদস্য। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের জন্য সবার আগে আনুষ্ঠানিক প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। তবে ৩০০ আসনের মধ্যে স্থগিত রাখা হয়েছে ৬৩টি। এই নিয়ে চলছে নানা গুঞ্জন, সমীকরণ। অনেকে অঙ্ক কষে বলছেন এর মধ্যে কয়েকটি যাবে ভোট আর জোটের ভাগাভাগিতে। তবে মাঠের চিত্র হলো এই আসনগুলোর প্রতিটিতে রয়েছে বিএনপির একাধিক শক্তিশালী প্রার্থী। তারা বলছেন জিততে হলে ধানের শীষ প্রতীকী প্রয়োজন। প্রার্থী নির্বাচনে ভুল হলে আসন চলে যেতে পারে অন্যদের দখলে। নাম ঘোষণা করতে যাচ্ছে। ২৩৭ আসনে বিএনপির প্রার্থী তালিকার পর পেরিয়েছে ২ সপ্তাহ। দেশের অন্যতম বৃহৎ এই দল ৩০০ সংসদীয় আসনের মধ্যে ৬৩ আসনে কোনো প্রার্থীর নাম ঘোষণা না করায় সামনে আসছে নানা হিসাব নিকাশ। রংপুর ২ মোহাম্মদ আলী সরকার। অনেকে হিসেব কষে বলছেন ৬৩ আসনের মধ্যে অনেকগুলোই মিত্র দলের জন্য ছেড়ে দেওয়া হতে পারে। যদিও বাকি থাকা আসনগুলোর প্রতিটিতেই রয়েছে বিএনপির একাধিক মনোনয়ন প্রত্যাশী। আশায় দিন গুনছেন তারাও। আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছেন তাদের যে সমস্ত আসনে তারা আগ্রহী, সেই সমস্ত আসনগুলোতে আমরা কোনো প্রার্থী দেইনি। বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত বগুড়া ২ আসনে কোনো প্রার্থী দেওয়া হয়নি। তবে কিছুদিন আগেই শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহেদ আলমকে হাইকমান্ড থেকে সবুজ সংকেত দেওয়া হয়েছিল। এরপর থেকেই জোরে সোরে প্রচারণা শুরু করেন তিনি। কেন্দ্র থেকে আসন ফাঁকা রাখার পর গুঞ্জন রয়েছে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার চাওয়া অনুযায়ী শেষ পর্যন্ত তাকেই ২ নম্বর আসনে প্রার্থী করা হতে পারে। তবে বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা বলছেন জিততে হলে ধানের শীষ প্রতীকী প্রয়োজন। আমরা চাই যে শিবগঞ্জে ধানের শীষ প্রতীকী দেওয়া হোক। নির্বাচন করলে নির্দ্বিধায় এখান ধানের শীষ পাবে, এটা কোনো সন্দেহ নেই। কাজ করার যে নির্দেশনা দেওয়া ছিল সেই নির্দেশনা এখনো প্রত্যাহার করা হয়নি বিধায় আমি এখনো দলীয় নেতাকর্মী সহ ধানের শীষের প্রচার চালিয়ে যাচ্ছি। ব্রাহ্মণবাড়িয়া ২ আসন, এখানে রয়েছে বিএনপির হেভিওয়েট প্রার্থী রুমিন ফারহানা ও সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিস ঠাকুর। তবে এই আসনে মিত্রদল জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবের নামও আসছে সামনে। ধানের শীষ প্রতীকের পক্ষে জোর অবস্থানে বিএনপি নেতাকর্মীরা। জোটের হিসেব করে অন্য কাউকে মনোনয়ন দিলে গ্রহণ করবেন না তারা। সমগ্র বাংলাদেশ ধানের শীষে ভোট দিবে, আমরা যদি ধানের শীষে ভোট দিতে না পারি সেটা আমাদের জন্য একটা ক্ষোভের কারণ। আমার দাবি থাকবে যিনি প্রার্থী হন ধানের শীষ হতে হবে। ঝালকাঠি ১ আসনে বিএনপির ৬ জন মনোনয়ন প্রত্যাশী। এর মধ্যে বেশি আলোচনায় রয়েছেন দলের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, নিউ ইয়র্ক দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা, সাবেক ছাত্রদল নেতা গোলাম আজম সৈকত। তবে শরিক দল বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান এই আসন থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী। এরই মধ্যে তিনি পিরোজপুর থেকে এই আসনে নিজের ভোট স্থানান্তর করেছেন, চালাচ্ছেন প্রচারণাও। সব মিলে এই আসনের রাজনীতি নিয়েছে নতুন মোড়। নিরপেক্ষ যখনই নির্বাচন হয়েছে ধানের শীষের প্রার্থী জয়লাভ করেছে এবং বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছে। এটা বিএনপির সিট এবং বিএনপির ঘাঁটি। বিএনপির জোট থেকে প্রার্থী মনোনয়ন প্রত্যাশী। আমি বিশ্বাস করি যে আমার বিগত ১৭ বছরের যে লেবার পার্টির সকল আন্দোলন সংগ্রামের ত্যাগ কোরবানির বিনিময়ে আমাদেরকে বিএনপি সমর্থন দেবে। খুলনার ৫টিতে বিএনপির প্রার্থী নির্ধারণ করলেও খুলনা ১ আসনে বিএনপি প্রার্থী নির্ধারণ করেনি। এই আসনে খুলনা জেলার প্রভাবশালী ২ নেতা শামীম কবির ও তৈয়বুর রহমান সহ হাফ ডজন প্রার্থী মনোনয়ন প্রত্যাশী। কেন্দ্রে লবিংয়ের পাশাপাশি সবাই নিজেকে যোগ্য প্রমাণ করতে মরিয়া। গুরুত্বপূর্ণ আসনটি জোটের কাছে ছাড়তে নারাজ তারা। গণমানুষের নেতা তাদের ভিতর থেকে যদি নমিনেশন না দেওয়া হয়,
যদি অন্য কোনো আঙ্গিকে চলে যাওয়া হয় তাহলে আমাদের এখানে নেতাকর্মীরা হতাশ। কোনো কোঅপারেশন করবেন সেক্ষেত্রে তো আমাদের বলার কোনো কিছু থাকে না, তবে আমরা আশাবাদী যে না, উনি এখান থেকে দলের নমিনেশন দেবেন এবং আমাদেরকে নমিনেশন দেবেন, আমাকে নমিনেশন দেবেন এবং আমরা ইনশাল্লাহ বিজয়ী হয়ে আসবো। মনোনীত প্রার্থী পরিবর্তন ও স্থগিতাসনে প্রার্থী ঘোষণার দাবিতে বিক্ষোভ করেছেন তারা। তবে কেন্দ্রীয় নেতারা বলছেন দ্রুতই এসব সমাধান হবে। রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, প্রতিযোগিতা কোনো কোনো সময় একটা তিক্ততাও সৃষ্টি হয়, বাট দিনের শেষে এই দলটি ঐক্যবদ্ধ একটি দল। এমন জটিল সমীকরণ নিয়ে কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ মোহাম্মদ শাহান। এক হচ্ছে যে, কারণ আমরা যেটা জানি যে জোটসঙ্গী যারা হবেন, জোটসঙ্গী যদি হন অন্য কোনো দল থেকে, তাহলে আমরা আরপিওতে যে পরিবর্তনটা দেখেছি সেইখানে সেই জোটসঙ্গীকে তার নিজস্ব প্রতীকেই নির্বাচন করতে হবে। এই ধরনের সমস্যা বিএনপি 2001 সালেও ফেস করেছে, 2008 সালেও ফেস করেছে। এটা খুব কমন একটা সমস্যা, এটা ফেস করতে হবে। যদিও এই মনোনয়ন একেবারেই প্রাথমিক তালিকা বলছে কেন্দ্র, যে কোনো সময় বদলে যেতে পারে প্রার্থীর মুখ। স্থগিত থাকা 63 আসনে দ্রুতই প্রার্থী ঘোষণা হবে এমন প্রত্যাশায় তৃণমূলের বিএনপি নেতাকর্মীরা। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। পানির হিস্যা সহ বিভিন্ন ইস্যুতে ভারতকে দাদাগিরি বাদ দিয়ে বন্ধুসুলভ আচরণে আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চাঁপাইনবাবগঞ্জের সরকারি কলেজ মাঠে পদ্মা বাঁচাও গণসমাবেশে তিনি জানান, ক্ষমতায় গেলে পানি বন্টনকে গুরুত্ব দেবে বিএনপি, আর নির্বাচনে না গেলে জামায়াতের অস্তিত্ব থাকবে না বলেও মন্তব্য মির্জা ফখরুলের। আহ্বান জানান ষড়যন্ত্র বাদ দিয়ে ভালো রাজনীতি করার। উত্তরের জনপদ চাঁপাইনবাবগঞ্জ, যাকে ঘিরে গুরুত্বপূর্ণ 4 নদীর একটি মহানন্দা। সংযোগ ঘটেছে পদ্মার সঙ্গে। ভারতের ফারাক্কা বাঁধের প্রভাব সবচেয়ে বেশি পড়ে পদ্মায়, আর সেই পদ্মার সঙ্গে সংযুক্ত হওয়া নদীগুলো বছরের বেশিরভাগ সময়ই থাকে বিপর্যস্ত। শনিবার দুপুরে মহানন্দা পার পরিদর্শনে আসেন বিএনপি মহাসচিব। এখানে আমাদের দায়িত্ব হবে যে সরকারি আসুক, জনগণকে সঙ্গে নিয়ে তারা তাদের সেই দাবিগুলোকে প্রেসার ক্রিয়েট করে আদায় করবেন। বিকেলে পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবিতে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে স্থানীয় বিএনপি নেতাদের উদ্যোগে গণসমাবেশের আয়োজন করে সমন্বয় কমিটি। বিভিন্ন এলাকা থেকে সমাবেশে বিপুল সমাগম ঘটে। মিছিল, স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ। ছিল ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা। পানির ন্যায্য হিস্যার দাবির পাশাপাশি সামনের জাতীয় নির্বাচনে দলের মনোনীত প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান নেতারা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই অঞ্চলের ধানের শীষকে বিজয়ী করতে চাই। আগামী নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতার মধ্য দিয়ে জাতীয় সংসদে, পার্লামেন্টে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হিসাবে তারেক রহমানকে আমরা নির্বাচিত করতে চাই। বিএনপি সরকারে গেলে পদ্মা সহ সকল অভিন্ন নদীর পানির হিস্যা বুঝে নেওয়ার প্রতিশ্রুতি দেন দলের মহাসচিব। চলমান রাজনৈতিক পরিস্থিতি সামনে এনে কোনো দলের নাম উল্লেখ না করে একটি দল গভীর সংকটের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন তিনি। যখন আমরা সবাই মিলে ওই সংস্কারের সনদ সই করলাম পার্লামেন্টের সামনে 17ই অক্টোবর, এখন হঠাৎ করেই সেই দলটি আজকে বলতে শুরু করেছে যে না, আমাদের পিআর দরকার। আচ্ছা ভাই, আপনার পিআর কি বোঝেন? পিআর বোঝেন? আমিও বুঝি। কেন আজকে গোলযোগ সৃষ্টি করতেছেন? আপনারা হঠাৎ করে লাফায় উঠছেন। বক্তব্যের শেষের দিকে মির্জা ফখরুল বলেন, আগামী নির্বাচনে না এলে জামায়াত ইসলামের অস্তিত্ব থাকবে না। আপনাদের যত বড় বড় বিলবোর্ড দেখলাম, আমি অন্য কোনো দলের অত বড় বিলবোর্ড দেখলাম না। যত পোস্টার দেখলাম, অন্য কোনো দলের এত পোস্টার দেখলাম না। তাহলে কেন মানুষকে বোকা বানাচ্ছেন? আপনারা তো নির্বাচন করবেন, নির্বাচন না করলে আপনাদের অস্তিত্ব থাকবে না। যথাসময়ে নির্বাচন না হলে দেশ একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে বলে উদ্বেগ প্রকাশ করেন বিএনপি মহাসচিব। চলো ভাইজি, হারগে পদ্মা বাঁচাই, তার মানে চলো সবাই আমাদের পদ্মা বাঁচাই। উত্তরের জনপদের প্রতিটি মানুষের মনের কথা, প্রাণের দাবি এটি। তাদের প্রত্যাশা, বিএনপি ক্ষমতায় আসলে নিশ্চয়ই তাদের দাবি পূরণ হবে। একই সঙ্গে আগামী নির্বাচন এবং নির্বাচনের দিনই গণভোটকে কেন্দ্র করে যে কোনো ধরনের ষড়যন্ত্র প্রতিহতে দৃঢ় প্রতিজ্ঞ সকল স্তরের নেতাকর্মীরা। আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে বিএনপি বদ্ধপরিকর থাকবে, এমন চাওয়াও তাদের। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, চাঁপাইনবাবগঞ্জ।
এবারে নির্বাচন 2014, 18 ও 24-এর মতো হলে জাতির ভাগ্যে চরম দুর্ভোগ নেমে আসবে, এমন মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। প্রশাসনকে নিরপেক্ষ থেকে সব প্রার্থীকে সমান সুযোগ নিশ্চিতের আহ্বান জানান তিনি। সকালে খুলনা 5 আসনে জামায়াতের নির্বাচনী মোটর শোভাযাত্রার আগে পথসভায় এসব কথা বলেন গোলাম পরওয়ার। অতীতে রাজনৈতিক পক্ষপাতমূলক কাজ করে অনেক পুলিশ কর্মকর্তা ও দায়িত্বশীল ব্যক্তি পরে আইনি জবাবদিহিতে পড়েছেন। অন্যায় করলে কারো পালানোর পথ খোলা থাকবে না বলে হুঁশিয়ারি দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। নির্বাচনে কালো টাকার প্রভাব বন্ধের আহ্বান জানান তিনি। বলেন, যারা শত কোটি টাকা ব্যয় করে নমিনেশন নিচ্ছে তাদের উদ্দেশ্য সৎ নয়। নির্বাচনী মোটর শোভাযাত্রাটি খুলনা 0 পয়েন্ট থেকে শুরু হয়ে খুলনার সাতক্ষীরা মহাসড়কের কইয়াবাজার, ডুমুরিয়া, শাহপুর, দামোদর হয়ে ফুলতলায় গিয়ে শেষ হয়। 14, 18, 24-এর মতো নির্বাচন হয়, জাতির ভাগ্যে দুর্ভোগ নেমে আসবে। ভোট কেন্দ্রগুলো পাহারা দেবেন। আগে যারা দলের পক্ষে কাজ করেছে সেই ওসি, পুলিশ, এসপিরা সব পালিয়ে গেছে, তারা এখন ট্রাইব্যুনালে হাজির। আপনাদের বিরুদ্ধে যদি সেই অভিযোগ আসে, আপনারা কিন্তু এবার পালাবার পথ পাবেন না। যারা গণভোটের ফল বাধ্যতামূলকভাবে মানতে অস্বীকৃতি জানিয়েছেন তারা জনমত প্রত্যাখ্যান করছে। তবে জনগণের ম্যান্ডেটকে প্রত্যাখ্যান করলে তাদেরকে দেশের জনগণই প্রত্যাখ্যান করবে, এ কথা বলেছেন এনসিপি সদস্য সচিব আখতার হোসেন। দ্রুত জুলাই সনদ আদেশ বাস্তবায়নে অস্পষ্টতা দূর করতে সরকারের প্রতিও আহ্বান জানান তিনি। জাতীয় কৃষি দিবস উপলক্ষে তরুণ কৃষি উদ্যোক্তা জাতীয় অর্থনীতির নতুন শক্তি প্রতিপাদ্যে ন্যাশনাল এগ্রিকালচার অ্যাসোসিয়েশন বাংলাদেশের সেমিনার। আমরা আজকে এখানে কৃষির পরিবর্তন নিয়ে কথা বলছি। রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের কনফারেন্স রুমে এই আয়োজনে অংশ নিয়ে এনসিপি নেতারা বলেন, জাতীয় নাগরিক পার্টি এমন রাজনীতিতে ধাবিত হতে চায় যেখানে সংসদে যেতে পারবে কৃষকরা, এবং আমরা চাই যে বাংলাদেশের কৃষকরা আমাদের যে জাতীয় সংসদ সেখানে জায়গা করে নিতে পারুক। বরঞ্চ আমরা দেখছি রাজনৈতিক দলগুলো সেই তথাকথিত চাঁদাবাজ, দুর্নীতিবাজ, দখলদারিত্ব, খুনি এবং তাদেরকেই প্রার্থী তালিকায় জায়গা করে দিচ্ছে। আর দলটির সদস্য সচিব আখতার হোসেন জানান, দুটো বড় দল কৃষিপণ্যের ন্যায্য মূল্য ও সংস্কারের জন্য গণভোটকে মুখোমুখি দাঁড় করিয়েছে, যদিও দুটি বিষয় সমান্তরালে গুরুত্বপূর্ণ। খুবই ভয়ঙ্করভাবে বিপরীতমুখী অবস্থান আমাদের কাছে উত্থাপিত হয়েছে। দুইটা বড় দল কৃষি পণ্যের ন্যায্য দাম এবং সংস্কারের জন্য গণভোটকে মুখোমুখি দাঁড় করিয়েছে। গণভোটের ম্যান্ডেটকে যারা প্রত্যাখ্যান করবে তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করবে বলেও জানান তিনি। একটি দলের নেতারা গণভোটের রায়কে প্রত্যাখ্যান করার মতামত ব্যক্ত করছেন। তারা গণভোটে না দেওয়ার জন্য ক্যাম্পেইন করেছেন, কিন্তু বাংলাদেশের জনগণ সেটাকে প্রত্যাখ্যান করেছে। অন্তর্বর্তী সরকারকে অতি দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের অস্পষ্টতা দূর করার আহ্বান জানিয়ে এনসিপির সদস্য সচিব বলেন, অভ্যুত্থানের পরেও হানাহানির মধ্যে রাষ্ট্র পরিচালনা মঙ্গলজনক হবে না। পার্থ সাহা, ডিবিসি নিউজ, ঢাকা। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হবে, জানালেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। আন্তর্জাতিক খতমে নবুয়াত মহাসম্মেলনে একথা বলেন তিনি। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপি ক্ষমতায় গেলে সংসদে আলোচনার মাধ্যমে খতমে নবুয়াত পরিষদের দাবি মেনে নেওয়া হবে। সোহরাওয়ার্দী উদ্যানে সম্মিলিত খতমে নবুয়াত পরিষদের উদ্যোগে আয়োজন করা হয় আন্তর্জাতিক খতমে নবুয়াত মহাসম্মেলন। আয়োজন সফল করতে শনিবার সকালে জনস্রোতে রূপ নেয় পুরো সোহরাওয়ার্দী উদ্যান। কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবিতে এ সময় সমাবেশের ময়দান থেকে গগনবিদারী স্লোগান ওঠে। সমাবেশের দাবির সাথে ঐক্যমত্য পোষণ করেন বিএনপি জামায়াতের নেতারা। প্রতিশ্রুতি দেন ক্ষমতায় গেলে রাষ্ট্রীয়ভাবে দাবি বাস্তবায়নের। জনগণ যদি আমাদেরকে নির্বাচিত করে, এই বাংলাদেশে আগামী দিনে অমুসলিম কাদিয়ানী অমুসলিম ঘোষিত হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় সরকার পরিচালনার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেয়। সবাই যদি আপনারা সহযোগিতা করেন তাহলে আপনাদের এখানে আজকে যে সমস্ত দাবি দেওয়া আছে, কানুনি সকল ব্যবস্থা জাতীয় সংসদে আলাপ আলোচনার মাধ্যমে গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। দাবির পক্ষে ইসলামী দলগুলোর নেতাদের কণ্ঠ ছিল আরো জোরালো। একটা সুযোগ এসেছে আমাদের নিজেদের পায়ে দাঁড় হয়ে কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা করব, সংসদের ভিতরে আইন পাস করব, কাদিয়ানী কাফের
অমুসলিম ঘোষণা করলাম এবং আমরা আইন পাশ করবো ইনশাআল্লাহ। মহাসম্মেলন থেকে ঘোষণাপত্র পাঠ করেন বেফাকের মহাসচিব আল্লামা মাহফুজুল হক। প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি মানব জাতির হেদায়েতের জন্য নবী ও রাসূল প্রেরণ করেছেন। আসমান যেমন জমিন হওয়া সম্ভব নয়, জমিন তেমনি আসমান হওয়া সম্ভব নয়। কোরআনের বর্ণনা ও হাদিসের ভাষ্য অনুযায়ী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই জামানার শেষ নবী। তাই নিজেকে নবী দাবি করা গোলাম আহমদ ও কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে, এমনটি দাবি জানিয়েছেন খতমে নবুয়ত পরিষদের নেতৃবৃন্দ। না হলে আজকের এই সমাবেশ থেকে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা। সোহরাওয়ার্দী উদ্যান থেকে হাসান আল মামুন, ডিবিসি নিউজ, ঢাকা। শেখ হাসিনার রায়ের দিন ঘিরে কোনো শঙ্কা বা চ্যালেঞ্জ নেই, এ কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আরও বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া নিয়ে কোনো শঙ্কা নেই, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ কর্মসূচি দিয়ে ভোট বাধাগ্রস্ত করতে পারবে না। এদিকে আইজিপি বলেছেন, শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর পুলিশ। এছাড়া পুলিশের বিতর্কিত কোনো কর্মকর্তাকে আগামী নির্বাচনে গুরুত্বপূর্ণ কোনো দায়িত্ব দেওয়া হবে না। নির্বাচনী ট্রেনে চলেছে দেশ। ফেব্রুয়ারির ভোট সামনে রেখে এরই মধ্যে বড় দলগুলো ঘোষণা করেছে প্রার্থী। তাদের গণসংযোগ আর প্রচারণায় মুখরিত হচ্ছে পাড়া মহল্লা। তবে বিভিন্ন বিষয় বিরোধের জেরে সুষ্ঠু নির্বাচন হবে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছে কোনো রাজনৈতিক দল। জনমনেও এ নিয়ে রয়েছে প্রশ্ন। তবে পটুয়াখালীতে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সাধারণ মানুষ যেহেতু নির্বাচনমুখী হয়েছে, ফেব্রুয়ারিতে ভোট নিয়ে কোনো শঙ্কা নেই। জনগণ যেসব তার নির্বাচনমুখী হয়ে যায়, সেসব তাদেরকে কোনো কিছু বাধা দিয়ে রাখতে পারে। যারা নির্বাচনে যাবে, তারা যেসব নির্বাচনমুখী হয়ে যাবে, সে সময় কোনো সমস্যা নেই। আমার মনে হয় তারা অলরেডি নির্বাচনমুখী হয়ে গেছে। এছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে চিন্তার কোনো কারণ নেই। 17 তারিখে আইন শৃঙ্খলা বাহিনী তাদের যাদের প্রস্তুতি নেওয়া নিয়েছে এবং এটার ক্ষেত্রে কোনো ধরনের কোনো রকম কারো কোনো আশঙ্কা নেই। এই জন্য আমাদের যা প্রস্তুতি নেওয়ার দরকার আমরা এটা নিয়ে নিচ্ছি। এদিকে নিরপেক্ষ, শান্তিপূর্ণ, উৎসবমুখর নির্বাচন করতে বদ্ধপরিকর পুলিশও। খুলনায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম বলেন, পুলিশের বিতর্কিত কর্মকর্তারা এবার দায়িত্বে থাকবেন না। গত 3টা নির্বাচন নিয়ে নানান বিতর্ক আছে, নানান সমালোচনা আছে। আমাদেরকে যেন সেই সব সমালোচনা বিতর্ক থেকে আমরা যেন বেরিয়ে আসতে পারি এবং সুষ্ঠুভাবে একটা সফল নির্বাচন অনুষ্ঠানে আমরা আমাদের ভূমিকা পালন করতে পারি। যারা নির্বাচন পণ্ড করার চেষ্টা করবে, জনগণকে সাথে নিয়ে পুলিশ তাদের প্রতিহত দমন করবে বলে জানান তিনি। আমার রুলসের মধ্য দিয়ে। খালিদ হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। বরিশালের নথুল্লাবাদ বাস টার্মিনালে ভাড়া নিয়ে বিরোধের জেরে বাস শ্রমিকদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সন্ধ্যা 6:30টার দিকে এই সংঘর্ষে অন্তত 10টি বাস ভাঙচুর করা হয়। ঘটনার পর শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। শিক্ষার্থীরা জানান, বিএম কলেজের 2 শিক্ষার্থী মুলাদি থেকে বরিশালে আসার পথে শিক্ষার্থী পরিচয়ে অর্ধেক ভাড়া দিতে চাইলে শ্রমিকরা তা নিতে অস্বীকার করেন। এ নিয়ে তর্কাতর্কি ও হাতাহাতির এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় উত্তেজিত শিক্ষার্থীরা অন্তত 10টি বাসে আগুন ভাঙচুর চালায়। এবার দেখবেন সিএসআরএম এর সৌজন্যে ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সেই কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 119 বরিশাল 1-এ। স্বাগত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমরা রয়েছি আজকে বরিশাল 1 আসনে। আসনটি আগুলঝাড়া এবং গৌরনদী উপজেলা নিয়ে গঠিত। এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে দলটির চেয়ারপারসনের উপদেষ্টা এবং সাবেক সংসদ সদস্য জহিরুদ্দিন স্বপনকে। তার পক্ষ থেকে আমাদের মাঝে আজকে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বরিশাল জেলা বিএনপির উত্তরের সদস্য সচিব মোহাম্মদ মিজানুর রহমান খান। আমরা প্রত্যেকটা এলাকায় আমরা যাচ্ছি, সেখানে অসংখ্য আমাদের দলের যে প্রার্থী জনাব জহিরুদ্দিন স্বপন, তিনি এখান থেকে আরও 2বার এমপি নির্বাচিত হয়েছেন। অসংখ্যভাবে তাকে আমাদের সাপোর্ট আমাদের পক্ষে পাচ্ছি ইনশাল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মীদের গত 17 বছর এখান থেকে আসতেই দেয় নাই, বিধায় এখানের মানুষ
যে উন্নয়ন রাজনৈতিক রাষ্ট্র যাতে সুন্দরভাবে চলতে পারে, এ দেশের মানুষগুলো যাতে শান্তিতে বসবাস করতে পারে, এজন্য আমাদের কাছে প্রত্যাশা তাদের যাতে একটা সুন্দর ও শৃঙ্খল অবস্থায় এই গণ্যদী আগৈলঝাড়া থাকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে এলে তৃণমূল পর্যায়ে যে নেতাকর্মী তাদের মধ্যে এই নির্বাচনকে ঘিরে কী ধরনের উৎসাহ বিরাজ করবে? আমাদের প্রাণপ্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যখন বাংলাদেশে আসবে, একটা উচ্ছ্বসিত অবস্থায় সারা বাংলাদেশ যেভাবে আনন্দ মুখরিত হবে, বাংলাদেশে এখন একমাত্র নেতা জনাব তারেক রহমান। ইসলামী দলগুলোর জোট গঠন করা, আসন যে তাদের একটা সমঝোতার বিষয় উঠে আসছে, সেক্ষেত্রে কত বড় চ্যালেঞ্জিং হতে পারে বিষয়টি? গণ্যদী আগৈলঝাড়ায় আমাদের এখানে যত রকমেরই তাদের মোর্চা গঠন করুক না কেন, এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা রাজনৈতিক ভোটের একটা স্বর্গরাজ্য। এখানে তারা বিগত দিনেও 5% 6%-এর উপরে ভোট পায় না। ইনশাল্লাহ ওদের যত জোটেই গঠন করা হোক না কেন, আমাদের যে প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে উপদেষ্টা জনাব জহিরুদ্দিন স্বপন, তার এখানে রাজনৈতিক বহু আগ থেকেই এখানে রাজনৈতিক মানুষের সাথে সম্পর্ক, এবং এই সম্পর্কের কারণে তারা আমাদের কোনো প্রতিদ্বন্দ্বী হিসাবে বিবেচিত হবে না। একই দিনে নির্বাচন এবং একই দিনে গণভোট, বিষয়টিকে তৃণমূল পর্যায় থেকে কিভাবে দেখছেন আপনারা? ইতিমধ্যেই আপনারা শুনেছেন যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল এটার সাথে ঐক্যমত্য ঘোষণা করেছেন। সে হিসাবে আমরা এটা কোনো প্রতিবন্ধকতা মনে করি না। এই আসন থেকে প্রতিদ্বন্দ্বী হিসেবে কাকে দেখছেন এবং জয়ের ব্যাপারে আপনারা কতটা আশাবাদী? আমাদের মাননীয় সাবেক সংসদ সদস্য জনাব জহিরুদ্দিন স্বপন সাহেব এখানে কোনো প্রতিদ্বন্দ্বী হিসেবে কোনো প্রার্থী এখন পর্যন্ত আমরা দেখি না। যা আছে তাদের এখানে ভোটের যে যুদ্ধ, সে যুদ্ধে এখন পর্যন্ত কোনো প্রতিদ্বন্দ্বী আমরা দেখি না। অতএব আমাদের প্রার্থী জনাব জহিরুদ্দিন স্বপন বিপুল ভোটে এখানে মনোনীত হবে ইনশাআল্লাহ। আজকে সারাদিন আমরা ছিলাম ভোলা 4 এবং বরিশাল 1 আসনে। আগামীকাল আমরা থাকব বরিশাল 2 এবং 3 আসনে। সেখান থেকে আমরা জানাবো সাধারণ মানুষ থেকে প্রার্থীদের নির্বাচন নিয়ে ভাবনা। সে পর্যন্ত দেখতে থাকুন CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। মোড়ক উন্মোচিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমসাময়িক ইতিহাস, রাজনীতি, ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে সিরাজুল ইসলাম চৌধুরীর লেখা গ্রন্থ ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস ঐতিহ্যে। শনিবার বিকেলে শাহবাগ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত হয় গ্রন্থটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন। বেঙ্গল বুকসের আয়োজনে মিলনায়তনে একত্র হন দেশের বিভিন্ন প্রজন্মের লেখক, গবেষক, শিক্ষাবিদ ও সংস্কৃতি কর্মীরা। উপস্থিত ছিলেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, কথা সাহিত্যিক আহমেদ মোস্তফা কামাল, নাট্য ব্যক্তিত্ব খায়রুল আলম সবুজ সহ বিভিন্ন বিশিষ্টজন। বক্তারা বলেন, বইটি শুধু একটি নথি নয়, বরং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক রূপান্তর, আন্দোলন, বুদ্ধিবৃত্তিক চর্চা ও সাংস্কৃতিক বিবর্তনের মূল্যবান দলিল। অনুষ্ঠানে সিরাজুল ইসলাম চৌধুরী তার বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরেন। স্যারের লেখায় আছে ওনার নিজস্ব অভিজ্ঞতা, নিজস্ব দৃষ্টিভঙ্গি, নিজস্ব স্বপ্ন এবং সেই স্বপ্নের আংশিক ভঙ্গ সবকিছু আছে। আমাদের জাতির জন্য, নিজেদের জন্য এটা বিরাট বিরাট অর্জন। তো আমি আশা করব যে সবাই আপনারা স্যারের এই বইটা মনোযোগ দিয়ে পড়বেন। বাংলাদেশের পরিস্থিতি কখনোই ভালো ছিল না। এখন যতটা অনিশ্চিত, যতটা হতাশাব্যঞ্জক, হতাশা হচ্ছে সবচাইতে মারাত্মক বিষয়। এর মধ্যে এই যে জ্ঞানের চর্চা, এই যে বই লেখা, বই প্রকাশ করা, আমি সেই জন্য প্রকাশককেও অভিনন্দন জানাবো। এবার মেরি লিপ কেয়ারের সৌজন্যে শীতের গল্প। কুয়াশামাখা সূর্যের মিষ্টি আলোয় জেগে উঠছে গ্রাম বাংলা। নরম ঠান্ডা বাতাসে চারদিকে ছড়িয়ে পড়ছে এক মায়াময় আবহ। ধান কাটায় ব্যস্ত মাগুরার কৃষক। এরপর মসুর, সরিষা ও শীতের সবজি চাষ করবেন তারা। এদিকে শীতের সকালে মিষ্টি রোদের অপেক্ষায় দিন গুনছেন অনেকেই। শীতের আগমন যেন এক নীরব উৎসব। ভোরের আকাশে ঘন কুয়াশা, সাথে সূর্যের প্রথম আলো মিশে মাঠে ছড়িয়ে দিচ্ছে সোনালি আভা। পাকা ধানে ভরা মাঠে ভেজা ঘাস আর মাকড়সার জালে ঝুলে থাকা শিশুর বিন্দু শীতের সৌন্দর্যকে বাড়িয়ে তুলছে আরও কয়েক গুণ। মাগুরায় কৃষক এখন ব্যস্ত ধান কাটতে। এরপরই শুরু হবে শীতকালীন ফসল মসুরি, সরিষা ও নানা শীতের সবজির চাষ। এরই মধ্যে সরিষার আবাদ শুরু হয়েছে কিছু জায়গায়। ফুল এসেছে নতুন সরিষা ক্ষেতে। কৃষকের ঘরে ঘরে এখন শীতের ব্যস্ততা।
ধান মাড়াই করব এবং গড়ে তুলব। এরপরে আছে সরিষা। মোটামুটি শীত আসছে। এদিকে শীতের সকালে মিষ্টি রসের অপেক্ষায় দিন গুনছেন অনেকে। নতুন ধান ঘরে তোলা আর খেজুরের রসের সাথে পিঠা খাওয়ার আনন্দ মিলেই যেন পূর্ণতা পায় শীতের আসল রূপ। সবার ধুম পড়ে গেছে পিঠে খাওয়ার জন্য, এই ধান কাটাকাটি শুরু হয়েছে। শীত অনেক যাই হোক ভালোই পড়তেছে, মানুষের মাঠে ধান অনেক ভালো হয়েছে, আর আমরা সে ধান কাটিয়ে, আমরা গরিব মানুষ ধান কাটিয়ে সে ধানগুলো মাঠের থেকে বাড়ি নিচ্ছি। গ্রাম বাংলা এখন পুরোপুরি শীতের ছোঁয়ায় মোড়া, যেন প্রকৃতি তার সৌন্দর্য ছড়িয়ে দিচ্ছে চারপাশে। ডিভিসি নিউজ ডেস্ক। অন্তর্বর্তীকালীন সরকার একটি পরিষদ নয়, সব দলের সমর্থনে এটি গঠিত হয়েছিল বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, যারা একসময় মজলুম ছিল তারা এখন জালিম হচ্ছে। রাষ্ট্রীয় ফ্যাসিবাদ উৎখাত করা গেলেও সামাজিক ফ্যাসিবাদ উৎপাটন করা যায়নি বলেও মন্তব্য করেন উপদেষ্টা। শনিবার রাজধানীর বিস অডিটোরিয়ামে উইমেন ইন ডেমোক্রেসি আয়োজিত এক গোলটেবিল বৈঠকে যোগ দেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। অংশ নেন নারী অধিকার কর্মী, রাজনীতিবিদ, সমাজ বিশ্লেষক ও নৃতাত্ত্বিক গোষ্ঠীর প্রতিনিধিরা। নারীর অধিকার প্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলোকে জাতীয় নির্বাচনে সরাসরি নারী প্রার্থী বাড়ানোর তাগিদ দেন বক্তারা। প্রত্যেকটা দেশে আমরা যদি তুলনা করে দেখি, যেখানে নারীদের ক্ষমতায়ন করা হয়েছে, নারীরা বলিষ্ঠ ভূমিকা রাখতে পেরেছে, সেই দেশ ভালো করেছে, উন্নত হয়েছে। যে রাজনৈতিকভাবে নারীরা আসবেন সেটা একেবারে সর্বনিম্ন স্তর কাঠামো থেকে শুরু করে উচ্চতর কাঠামো, সেইখানে আসলে কোনো অংশগ্রহণের জায়গাগুলো উৎসাহিত হচ্ছে না। যেই মহিলারা দলের সাথে যুক্ত থাকবেন, আর কিছু যদি নাও পারেন, সেন্ট্রাল কমিটি যখন মিটিং হবে সেই মিটিংগুলোতে আসবেন। আমাদের গণতন্ত্রের বিনির্মাণে নারী এটা খুবই একটা টাইনি টপিক, এবং আমরা যদি এই জিনিসগুলো অ্যাড্রেস করতে না পারি, আওয়ার ডেমোক্রেসি উইল নট বি স্ট্রেংথেনড। বক্তাদের কেউ কেউ জুলাই সনদের বাস্তব প্রয়োগ নিয়েও সংশয় প্রকাশ করেন। আই এম হোপফুল অ্যাবাউট আমরা কি পেলাম, আমার কাছে পাওয়াটা হচ্ছে, এন্ড হ্যাভিং ওয়ার্কড ইন মেনি কান্ট্রিজ, অনেক দেশে এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে কাজ করে। নারী পুরুষ উভয় ধরনের শ্রমিকের জন্য আসলে শ্রম ঘন্টা কমানোর প্রশ্ন, তাদের এফিসিয়েন্সি বাড়ানোর প্রশ্ন, তাদের কর্মতুষ্টি বাড়ানোর প্রশ্ন, এগুলো খুব জরুরি প্রশ্ন। আমরা যদি গণতন্ত্রকে একেবারে বটম আপ একটা ভিশনে, একটা লেন্সে দেখি, এটা হচ্ছে তার চিত্রটা। রাজনৈতিক ব্যবস্থার সমালোচনা করে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, জুলাইয়ে রাষ্ট্রীয় ফ্যাসিবাদ উৎখাত হলেও রয়ে গেছে সামাজিক ফ্যাসিবাদ। কিন্তু বাঙালি মুসলমান এবং এই সমাজে নারীর অংশগ্রহণ, হিন্দু সমাজে তো নারীর অংশগ্রহণ 1850-এর দশক থেকে শুরু হয়েছে, কিন্তু ঢাকা শহরে প্রথম নারী শিক্ষা ব্যবস্থা করা থেকে শুরু করে আজ পর্যন্ত নারীদেরকে যেভাবে। তিনি আক্ষেপ করে বলেন, যারা একসময় মজলুম ছিল তারা এখন জালিম হচ্ছে। যারা নিজেরা একদিন মজলুম ছিল তারা জামিন করাতে গেছে কেন? এরা যে মজলুম থেকে জালিম হচ্ছে, কেন সেটা হচ্ছে ভাবতে হবে। এখানে ইসলাম আসবেই অবশ্যম্ভাবীভাবে, এখানে হিন্দু নারীদের মানে বিবাহ পরবর্তী তার সম্পত্তির অধিকারের প্রশ্ন আসবেই। রাষ্ট্রীয় ধর্মীয় সব ক্ষেত্রে আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান করতে হবে বলে মন্তব্য করেন উপদেষ্টা। একজন শ্রমিক। সঞ্জিদা হক, ডিবিসি নিউজ, ঢাকা।